স্বাগতম সবাইকে আমাদের রেনাল থার্ড লেকচারে। এর আগে আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট, কনসেপ্টস অফ প্লাজমা লোড, টিবিউলার লোড, রেনাল থ্রেশহোল্ড এবং ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম এবং রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রিশন ইন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলে এবং আর্লি ডিস্টাল টিউবিউল, এই রিঅ্যাবজর্পশন এবং সিক্রিশন প্রসেস সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রিশন ইন লেট ডিস্টাল টিউবিউল অ্যান্ড কালেক্টিং টিউবিউল। তো আমরা এর আগে আর্লি ডিস্টাল টিউবিউল পর্যন্ত শেষ করেছিলাম। এখন আমরা লেট ডিস্টাল টিউবিউলের কাজ, রিঅ্যাবজর্পশন প্রসেস এবং সিক্রিশন প্রসেসগুলো শুরু করব। তো লেট ডিস্টাল টিউবিউল এবং কর্টিক্যাল কালেক্টিং টিউবিউলের মোটামুটি মোটামুটি না পুরোপুরি যে সেল কম্বিনেশন সবকিছু সেম থাকে এবং ফাংশনও মোটামুটি সেম থাকে। এখানে দুই টাইপের সেল থাকে, একটা হচ্ছে ইন্টারক্যালাটেড সেল আর একটা হচ্ছে প্রিন্সিপাল সেল। ইন্টারক্যালাটেড সেলগুলা প্রিন্সিপাল সেলের মাঝামাঝি মধ্যবর্তী অবস্থায় থাকে, এই জন্য এদেরকে বলা হয় ইন্টারক্যালাটেড সেল। ইন্টারক্যালাটেড সেল আবার দুই প্রকারের, একটা হচ্ছে টাইপ এ আর একটা হচ্ছে টাইপ বি। টাইপ এ যেটা ওইটা অ্যাসিডোসিসের সময় কাজ করে, আর টাইপ বি যেটা সেটা অ্যালকালোসিসের সময় কাজ করে। আর ইন্টারক্যালাটেড সেল এর মেইন ফাংশনই হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স করা। অ্যাসিড বেস ব্যালেন্স করতে ইন্টারক্যালাটেড সেল অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শুরু করি ইন্টারক্যালাটেড সেল কিভাবে কাজ করে। এখানে আমরা জানি প্রত্যেকটা কোষেই কিন্তু কার্বন ডাই অক্সাইড থাকে। সেই কার্বন ডাই অক্সাইডকে সে পানির সাথে বাইন্ড করায় কার্বনিক অ্যানহাইড্রেজের মাধ্যমে। এই কার্বনিক অ্যানহাইড্রেজের মাধ্যমে ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড বাইন্ড করে তৈরি করে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিডটা আবার ডিসোসিয়েট করে H+ এবং HCO3- এবং যেহেতু আমাদের বডিতে অ্যাসিডোসিস হয়েছে অর্থাৎ ব্লাডে অনেক বেশি H+ এর পরিমাণ বেড়ে গেছে, তাহলে ব্লাডে সে কি করবে, HCO3- কে পাঠিয়ে দিবে যাতে H+ কে সে প্রশমিত করতে পারে। ফলে আমাদের যে বেজোল্যাটারাল সাইড আছে যেটা টিউবুলার ক্যাপিলারির দিকে মুখ করে থাকে, সেটা কি করবে, সেটা HCO3- কে বাহিরে পাঠাবে আর Cl- অর্থাৎ ক্লোরিনকে, ক্লোরাইড আয়নকে ভেতরে ঢুকাবে। এটাকে আমরা বলতে পারি এমন একটা ট্রান্সপোর্টার যেটা বাইকার্বনেটকে বাহিরে পাঠাবে এবং ক্লোরাইডকে সেলের ভেতরে ঢুকাবে। এটা কোন ডিফিউশন? এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন, কারণ এখানে একটা ক্যারিয়ার প্রোটিন লাগে। সেই বাইকার্বনেটটা প্রথমে যাবে ইন্টারস্টিশিয়াল স্পেসে, তারপরে সেটা পেরিটিউবুলার ক্যাপিলারিতে যেয়ে H+ কে প্রশমিত করবে। কিভাবে প্রশমিত করবে? H2CO3 উৎপন্ন করবে এবং যেটা বিয়োজিত হয়ে H2 এবং CO2 তৈরি করবে। CO2 টা লাংস দিয়ে অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম দিয়ে বের হয়ে যাবে। এইভাবে সে কি করলো, ব্লাডের H+টাকে কিন্তু প্রশমিত করলো যাতে বডির পিএইচটা কোনোভাবেই চেঞ্জ না হয়। আর আরেকটা বিষয়, এখানে যেই ক্লোরাইডটা ঢুকলো, সেই ক্লোরাইডটা কিন্তু একটা চ্যানেলের মাধ্যমে আমাদের লুমেনে চলে আসবে, যেটাকে আমরা বলতে পারি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তার মানে এখানে কি হলো, বাইকার্বনেট আয়নের রিঅ্যাবজর্পশন হলো আর ক্লোরাইড আয়নের সিক্রিশন হলো। ক্লোরাইড আয়নটা কি হলো, সিক্রিশন হলো। আর আরেকটা বিষয় যে এখানে কিন্তু কি হলো, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে H+টা উৎপন্ন হয়েছে, সেই H+টাকে সে সিক্রিট করবে লুমেনের দিকে। সিক্রিট করার জন্য দুইটা চ্যানেল আছে, দুইটা ট্রান্সপোর্টার আছে। একটা হচ্ছে হাইড্রোজেন এটিপিএস আর একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন এটিপিএস। হাইড্রোজেন এটিপিএস দিয়ে সে হাইড্রোজেনটাকে ডিরেক্টলি অ্যাক্টিভ সিক্রিশন ঘটাতে পারে, অথবা পটাশিয়াম হাইড্রোজেন এটিপিএস দিয়ে হাইড্রোজেনটাকে অ্যাক্টিভ সিক্রিশন ঘটাবে এবং সাথে একটা পটাশিয়াম সে ঢুকাবে। তো এই দুইটাই কিন্তু অ্যাক্টিভ প্রসেস এবং প্রাইমারি অ্যাক্টিভ প্রসেস, কারণ দুইটাতেই এটিপি ডিরেক্টলি রিলেটেড, অর্থাৎ ডিরেক্টলি এটিপি থেকেই শক্তি নেয়। মেমব্রেন ট্রান্সপোর্ট করে থাকলে আমরা এই জিনিসটা বুঝতেই পারছি। তো পটাশিয়ামটা ভেতরে ঢুকলো, সেটা কিন্তু একটা চ্যানেল দিয়ে বাহিরে বের হয়ে যাবে। তার মানে এই টাইপ এ ইন্টারক্যালাটেড সেলে পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হলো, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হলো, ক্লোরাইড সিক্রিশন হলো এবং H+ সিক্রিশন হলো। দুইটা সিক্রিশন, দুইটা রিঅ্যাবজর্পশন। তো এই H+টা যদি লুমেনের ভেতরে এমনি এমনি থাকে, একা একা থাকে, তাহলে কিন্তু এটা হাইলি ড্যামেজ করতে পারে এই জায়গাটাকে, কারণ এটা অনেক বেশি রিঅ্যাক্টিভ। তো এই জায়গাটাকে যাতে ড্যামেজ না করতে পারে, এই জন্য ওকে কোনো কিছুর সাথে বাইন্ড করাই দিতে হবে যাতে সে এই জায়গাতে কোনো ক্ষতি না করতে পারে। তো কিসের সাথে বাইন্ড করাবো সেটা আমরা জানি যে ফিল ফিল্ট্রেট, যেগুলো গ্লোমেরুলাসে ফিল্টার হয়ে এসেছিল, সেই ফিল্ট্রেটের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে HPO4 2- আর একটা হচ্ছে H2PO4, এখানে আমরা দেখতেই পাচ্ছি। আর একটা জিনিস থাকে হচ্ছে অ্যামোনিয়া। তো এই তিনটা জিনিস কিন্তু কোথাও রিঅ্যাবজর্পশন না হয়ে এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে যে HPO4 2- ছিল, ওইটা H+ এর সাথে বাইন্ড করে H2PO4- তৈরি করে, অর্থাৎ এটা একটা মোনোবেসিক অ্যাসিড। আর যে অ্যামোনিয়াটা, সেটা H+ এর সাথে বাইন্ড করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, যেটা আবার এই ক্লোরাইডের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। তো এগুলা কি হয়, ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়।
তাহলে আমাদের অতিরিক্ত বডির যে H+ গুলা ছিল সেগুলোকে আমরা বাইকার্বনেট দিয়ে প্রশমিত করলাম এবং এই সেলের ভেতরে যে H+ গুলা উৎপন্ন হয়েছিল সেগুলোকে সিক্রিট করলাম, সিক্রিট করে H2PO4- এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের ভেতর দিয়ে বের করে ফেললাম। তাহলে এইভাবে কিন্তু অ্যাসিডটাকে নিউট্রাল করার জন্য এই টাইপ এ ইন্টারক্যালাটেড সেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অ্যাসিডোসিস হলে আমরা কিন্তু ইউরিনে H2PO4- এর কনসেন্ট্রেশনটা বেশি পাবো আর অ্যামোনিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা বেশি পাবো। এটা সহজেই বোঝা যাচ্ছে যে H+ বেশি হলে এগুলা বেশি উৎপন্ন হবে এবং ইউরিন টেস্ট করলে আমরা এই জিনিসগুলা বেশি পাবো। তো এটা ছিল আমাদের টাইপ এ ইন্টারক্যালাটেড সেলের ফাংশন। এবার আমরা আসি টাইপ বি ইন্টারক্যালাটেড সেল। টাইপ বি ইন্টারক্যালাটেড সেল কখন অ্যাক্টিভেট হবে? যখন আমাদের বডিতে অ্যালকালোসিস হবে। বডিতে অ্যালকালোসিস মানে কি? ব্লাডের ভেতরে মানে অ্যালকালি বেশি আছে। অ্যালকালিকে প্রশমিত করতে কার দরকার হয়? H+ দরকার হয়। তাহলে আমরা H2O আর CO2 একত্রিত হয়ে যে H2CO3 তৈরি করছিল এবং সেখান থেকে যে H+ আর HCO3- তৈরি করছিল, আগে আমরা HCO3- কে রিঅ্যাবজর্ব করছিলাম, কিন্তু এখন যেহেতু আমার বডিতে অ্যালকালি বেশি আছে, এখন আর HCO3- কে রিঅ্যাবজর্ব না করে H+ কে রিঅ্যাবজর্ব করব। H+ কে রিঅ্যাবজর্ব করার জন্য তার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে H অর্থাৎ হাইড্রোজেন এটিপিএস আর একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন এটিপিএস। হাইড্রোজেন এটিপিএস দিয়ে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সে হাইড্রোজেনটাকে রিঅ্যাবজর্ব করতে পারে, অথবা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এর মাধ্যমে হাইড্রোজেনটাকে রিঅ্যাবজর্ব করবে এবং পটাশিয়ামটাকে সে সিক্রিট করবে। পটাশিয়ামটা তাহলে সেলের ভেতরে ঢুকে গেল। এই পটাশিয়ামটা কি দিয়ে বের হবে? একটা চ্যানেল দিয়ে বের হয়ে যাবে। সেটা কোন ডিফিউশন? ফ্যাসিলিটেটেড ডিফিউশন, কারণ এখানে একটা ক্যারিয়ার প্রোটিন লাগে। আর আমাদের যে বাইকার্বনেট আয়নটা উৎপন্ন হলো সেই বাইকার্বনেট আয়নটা কি হবে? বাইকার্বনেট আয়নটা কিন্তু একটা বাইকার্বনেট এবং ক্লোরাইড কাউন্টার ট্রান্সপোর্টারের ভেতর দিয়ে বের হয়ে যাবে এবং এটাও কিন্তু একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, কারণ এখানে কোনো শক্তির খরচ হয় না। এটা অ্যাক্টিভ ডিফিউশন না, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। বাইকার্বনেটটা বের হলো, পটাশিয়ামটা বের হলো, পটাশিয়াম বাইকার্বনেট রূপে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যাবে। আর ক্লোরিনটা যে ভেতরে ঢুকছে ওটাও কিন্তু একটা চ্যানেল দিয়ে বেজোল্যাটেরাল মেমব্রেনের সাইড দিয়ে চলে যাবে, এটা ব্লাডে চলে যাবে ক্লোরিনটা। তাহলে এটা কোন ডিফিউশন? এটা হচ্ছে একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এইভাবে আমাদের বডিতে যে অতিরিক্ত অ্যালকালি তৈরি হয়েছিল H+ গ্রহণ করার মাধ্যমে ওই অ্যালকালি গুলাকে কিন্তু আমরা নিউট্রাল করে ফেললাম। ফলে এটা বেসের ব্যালেন্স করতে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। তাহলে টাইপ বি ইন্টারক্যালাটেড সেল কখন আমাদের অ্যাক্টিভেট হবে? যখন বডিতে কোনো অ্যালকালোসিস দেখা দিবে। তাহলে এই ছিল আমাদের ইন্টারক্যালাটেড সেলের ফাংশন। এবার আমরা যাব প্রিন্সিপাল সেলের ফাংশনে। তো এবার আমরা আসি প্রিন্সিপাল সেলের ফাংশনটা কি। প্রিন্সিপাল সেল হচ্ছে এটা, এটা কি করে? এটা অন্য সব জায়গার মতো এখানেও একটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস আছে, তিনটা সোডিয়াম বাহিরে বের করে দেয় আর দুইটা পটাশিয়ামকে ভেতরে ঢুকায়। ফলে সেলের ভিতরে সোডিয়াম অনেক বেশি কমে গেল। এটা কোন ট্রান্সপোর্ট? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেলের ভিতরে যেহেতু সোডিয়াম অনেক কমে গেল, তাহলে একটা চ্যানেল দিয়ে সোডিয়াম ভেতরে ঢুকবে। সোডিয়ামটা কোন প্রসেসে ভেতরে ঢুকবে? যেহেতু হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, সেহেতু এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আর সেলের ভিতরে যেহেতু পটাশিয়াম অনেক বেশি হয়ে যাচ্ছে, এই জন্য একটা পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে পটাশিয়াম বাহিরে বের হয়ে যাবে। এখানে দুইটা লিখেছি হয়তো বা ভুল করে, পটাশিয়াম এমনি একটাই বের হবে, মানে একটা চ্যানেল দিয়ে একটা পটাশিয়ামই বের হবে। তাহলে সোডিয়াম ঢুকলো, পটাশিয়াম বের হলো। আর কিছু এখানে লুপ ডায়োরেটিক্স ইনভলভ থাকে। তাহলে আমরা এটা বলতে পারি যে সোডিয়াম ঢুকলো আর পটাশিয়াম বের হলো, এই কাজটাকে আমরা কি বলতে পারি? যে সোডিয়াম ঢুকলো, সোডিয়ামের সাথে কিন্তু ওয়াটারও ঢুকতে পারে। ওয়াটার যদি ঢুকে তাহলে ইউরিনটা কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তাহলে এই প্রিন্সিপাল সেলের ফাংশনটা হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করা। আর ইন্টারক্যালাটেড সেলের ফাংশন ছিল কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্স করা। আর প্রিন্সিপাল সেলের ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করা। তার মানে ইউরিন কনসেন্ট্রেশন এবং ডাইলিউশনে যে এই জিনিসটা আমরা আবার করব। তো সোডিয়াম ভেতরে ঢুকলো, কিছু ওয়াটারকেও সে রিঅ্যাবজর্ব করবে। তাহলে দুইটা জিনিস রিঅ্যাবজর্ব হলো, সোডিয়াম এবং ওয়াটার। আর একটা জিনিস সিক্রিশন হলো, সেটা হচ্ছে পটাশিয়াম। আর এক্ষেত্রে একটা বিষয় যে এই দুইটা এই সোডিয়াম চ্যানেল যেটা আছে এটাকে ইনহিবিট করার জন্য আমাদের কিছু লুপ ডায়োরেটিক্স আছে। আচ্ছা, ওইটার কথা একটু পরে বলি। আমাদের সোডিয়াম রিঅ্যাবজর্পশন এবং পটাশিয়াম সিক্রিশন এটাকে বাধাগ্রস্ত করতে, এটাকে আরো বেশি স্টিমুলেট করতে পারে কে? স্টিমুলেট করতে পারে অ্যালডোস্টেরন নামের হরমোন। আমাদের বডিতে কখনো যদি কনজেস্টিভ হার্ট ফেইলার হয় অথবা যদি শক হয়, হাইপোভলিমিক শক হয়, তাহলে অ্যালডোস্টেরনটা অনেক বেশি বেড়ে যাবে। এই অ্যালডোস্টেরনটা কি করবে? এই ট্রান্সপোর্টার গুলাকে আরো বেশি পরিমাণে সিনথেসাইজ করাবে, আরো বাড়াই দিবে। এগুলো যদি আরো বেড়ে যায় তাহলে কি সোডিয়ামের এই চ্যানেল গুলা বেড়ে গেল, পটাশিয়ামের চ্যানেল বেড়ে গেল, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস আরো অনেক বেড়ে গেল।
তাহলে কি হবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন আরো বেশি করে হবে, পটাশিয়াম সিক্রিশন আরো বেশি করে হবে, বেশি পটাশিয়াম ইউরিন দিয়ে বের হয়ে যাবে, তার মানে ইনক্রিজ পটাশিয়াম এক্সক্রিশন, অ্যালডোস্টেরনের প্রভাবে এটা হবে। ইনক্রিজ সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন, এটাও অ্যালডোস্টেরনের প্রভাবে হবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কনসেন্ট্রেটেড ইউরিন ফর্ম হবে। আর যেহেতু পটাশিয়াম সিক্রিশন বেড়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি হাইপোক্যালেমিয়া হবে। আর যেহেতু ওয়াটারটা বেশি রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে এই জন্য ব্লাড ভলিউমটা কিন্তু বেড়ে যাবে। এই কয়েকটা কাজ আমাদের অ্যালডোস্টেরনের প্রভাবে হয়। তাহলে অ্যালডোস্টেরনের প্রভাবটা আমরা বুঝতে পারলাম। এখানে কিছু লুপ ডায়োরেটিক্স আমাদের ইনভলভ থাকে। ডায়োরেটিক্স মানে কি? ডায়োরেটিক্স মানে হচ্ছে যারা ডায়োরেসিস করায়। ডায়োরেসিস মানে হচ্ছে অতিরিক্ত ইউরিন ফর্মেশন করা। অতিরিক্ত ইউরিন কিভাবে এক্ষেত্রে ফর্মেশন আমরা লুপ ডায়োরেটিক্স ব্যবহার করে করতে পারি? তিনটা লুপ ডায়োরেটিক্স এর কথা এখানে লেখা আছে। একটা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন। স্পাইরোনোল্যাকটোনটা কি করে? ডিরেক্টলি অ্যালডোস্টেরনকে বাধা দেয়। কারণ অ্যালডোস্টেরনের কাজ কি ছিল? ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করা। মানে স্পাইরোনোল্যাকটোন যদি অ্যালডোস্টেরনকে বাধা দেয় তাহলে ওয়াটারকে বেশি রিঅ্যাবজর্পশন করতে পারবে না, ওয়াটার ইউরিনেই থেকে যাবে, ফলে ডায়োরেসিস হবে। আর আরেকটা হচ্ছে ট্রাইঅ্যামটেরিন অ্যামাইলোরাইড। এই দুইটা কি করবে? এই দুইটা সোডিয়াম চ্যানেলগুলোকে ইনহিবিট করবে। সোডিয়াম চ্যানেল ইনহিবিট করলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারবে না, ফলে ওয়াটারও ওর পিছে পিছে যেতে পারবে না, ফলে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে এবং ডায়োরেসিস হবে। এগুলা ছিল কিছু লুপ ডায়োরেটিক্স। এবং এর আগের যতগুলা লেকচারে আমরা যত বেশি পটাশিয়াম লুপ ডায়োরেটিক্স এর কথা বলেছি সবগুলাই ছিল পটাশিয়াম ওয়েস্টিং লুপ ডায়োরেটিক্স। ওরা সবাই পটাশিয়ামকে ইউরিনে খুব বেশি পরিমাণে এক্সক্রিট করাতো। কিন্তু এই তিনটা লুপ ডায়োরেটিক্সই কিন্তু পটাশিয়াম স্পেয়ারিং লুপ ডায়োরেটিক্স। অর্থাৎ এরা তিনজনই কি করবে? পটাশিয়ামকে ছেড়ে দিবে। পটাশিয়াম খুব বেশি ওয়েস্ট করাবে না, পটাশিয়াম রিঅ্যাবজর্পশনে বাধা দিবে না। তাহলে এগুলা ছিল আমাদের লুপ ডায়োরেটিক্স এর কথা। এরপরে আমরা আসি অ্যান্টিডায়োরেটিক হরমোন। এটা কিভাবে আমাদের অ্যান্টিডায়োরেসিস ঘটাতে সাহায্য করে? অর্থাৎ ডায়োরেসিস মানে তো অতিরিক্ত ইউরিন ফর্মেশন করা, আর অ্যান্টিডায়োরেসিস মানে হচ্ছে অতিরিক্ত ইউরিন ফর্মেশন না করা, অর্থাৎ ওয়াটার গুলাকে ধরে রাখা, ওয়াটার গুলাকে রিঅ্যাবজর্ব করাই দিবে। সেটার জন্য আমাদের কি ছিল? সেটার জন্য আমাদের বেজোল্যাটারাল মেমব্রেনে একটা চ্যানেল আছে, নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন 3-4। মানে দুইটা চ্যানেল, অ্যাকুয়াপোরিন 3 ও থাকে, অ্যাকুয়াপোরিন 4 ও থাকে। আর লুমিনাল সাইডে কোনো অ্যাকুয়াপোরিন থাকে না, কিন্তু সেলের ভেতরে একটা ভেসিকলের ভেতরে অ্যাকুয়াপোরিন 2 নামের কিছু চ্যানেল তারা মানে ভেসিকলের ভেতরে আবদ্ধ অবস্থায় থাকে। অ্যান্টিডায়োরেটিক হরমোন কি করতে পারে? সে কিছু রিঅ্যাকশন ঘটাবে, কিছু রিঅ্যাকশনের মাধ্যমে সে দেখা যাচ্ছে জি স্টিমুলেটিং প্রোটিনকে অ্যাক্টিভেট করবে, সেটা আবার অ্যাডিনালাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করবে, যেটা এটিপি কে সাইক্লিক এএমপি তে কনভার্ট করবে। সাইক্লিক এএমপি আবার কি করবে? এখানে যে ট্রান্সপোর্টার আছে সেটাকে ট্রান্সপোর্ট করে এই লুমিনাল মেমব্রেনের সাথে এসে অ্যাটাচ করাই দিবে। তখন এই অ্যাকুয়াপোরিন গুলা কিন্তু এখানেও অ্যাটাচ হয়ে যাবে। তখন ওয়াটার ডিরেক্টলি এই লুমেন থেকে ওই বেজোল্যাটারাল মেমব্রেন দিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যেতে পারবে। ফলে আমাদের ইউরিনটা অনেক বেশি ওয়াটার কমে যাবে, ফলে এটা অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যান্টিডায়োরেসিস। এই জন্য এই হরমোনটা হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন। তো এই ছিল আমাদের কয়েকটা লেট ডিস্টাল টিউবিউল এবং কালেক্টিং টিউবিউলের যে ফাংশন, কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল। এরপরে আমরা দেখি মেডুলারি কালেক্টিং টিউবিউল। এটা হচ্ছে মেডুলারি কালেক্টিং টিউবিউল। এখানে আগের মতোই কিছু ইন্টারক্যালাটেড সেলও থাকবে, প্রিন্সিপাল সেলও থাকবে, আগের মতোই তারা অ্যাসিড বেস ব্যালেন্সে কাজ করবে, আগের মতোই তারা ওই যেগুলা কাজ করতো প্রিন্সিপাল সেল সেই কাজগুলা করবে, অর্থাৎ অ্যাসিড বেস ব্যালেন্স করবে আর কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করবে। আর এছাড়া এক্সট্রা একটা কাজ করবে, সেটা হচ্ছে এখানে ইউরিয়া রিঅ্যাবজর্পশনের জন্য কিছু চ্যানেল আছে, সেই চ্যানেল দিয়ে তারা কিন্তু ইউরিয়াকে রিঅ্যাবজর্ব করাবে। এর আগে কিন্তু আমরা কোথাও বলিনি যে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হবে, লুপ অফ হেনরি থেকে শুরু করে এ পর্যন্ত কোথাও বলিনি যে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হবে। কিন্তু এখানে এসে ইউরিয়াটা যেহেতু অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে গেছে, তাহলে এখানে হাই কনসেন্ট্রেশন থেকে ইউরিয়াটা লো কনসেন্ট্রেশনের দিকে যাবে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে। তো ইউরিয়াটা বাহিরে চলে গেল, বাহিরে মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে। এটা কোন রিজনের ইন্টারস্টিশিয়াল স্পেস? মেডুলার ইন্টারস্টিশিয়াল স্পেস। তার মানে মেডুলারি ইন্টারস্টিশিয়াল স্পেসে ইউরিয়া বেড়ে যাবে। ইউরিয়া যদি বেড়ে যায়, ইউরিয়া একটা সলিউট, তাহলে কি হবে? অসমোলারিটি বেড়ে যাবে। এই জন্যই সাধারণত মেডুলারি রিজনটা হাইপার অসমোটিক হয়, যেটা আমাদের কিডনির ফাংশনকে খুব বেশি ফাংশনটা ধরে রাখতে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ইউরিয়াটা আবার কোথায় চলে যাবে? এই ইউরিয়াটাকে আবার ডিরেক্টলি অ্যাসেন্ডিং লিম্ব মানে লুপ অফ হেনলিতে পাঠিয়ে দেওয়া হয়। মানে যখন আর হাইপার অসমোলারিটির দরকার হয় না, তখন এই ইউরিয়াটা কোথায় চলে যায়? লুপ অফ হেনলিতে পাঠানো হয়। আবার এটা সাইক্লিক ভাবে চলতেই থাকে। তো এইভাবে আমাদের মেডুলারি কালেক্টিং টিউবিউলটা কাজ করে। তো এই ছিল আমাদের ডিস্টাল লেট পার্ট অফ ডিস্টাল টিউবিউল এবং কালেক্টিং টিউবিউল, অর্থাৎ
কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল এবং মেডুলারি কালেক্টিং টিউবিউলের ফাংশন। ধন্যবাদ সবাইকে।